শীতালু বিকেলের নরম আলোয় পরপর দুখানা টাটা সুমো এসে দাঁড়ালো বাসুদেব বাবুদের বাড়ির উঠানে দাঁড়ানো সিলভার কালারের ইনোভা গাড়ির পাশে। গাড়ির শব্দ পেতে মুক্তাদেবী ছোট 3 ভাই বোনদের নিয়ে দৌড়ে বেরিয়ে এলেন বাড়ির দরজায়। এদিকে গাড়ির দরজা ছেলে বেরিয়ে এলেন সাথী দেবী, মুখে তার একগাল হাসি মেখে। পরপর বেরোলেন ওনার স্বামী, 2 ছেলে, 2 বৌমা, ননদ, নন্দাই আর পায়েল নিজে। আজ পায়েলের সাজ পোশাক একেবারে ভিন্ন। সদ্য স্মুদনিং করা সিল্কি চুলগুলো ছেড়ে রাখা পিঠ জুড়ে, গায়ে পরা কচি কলাপাতার রঙের সুন্দর সিল্কের শাড়ি, সাথে হালকা সিলভারের ডিজাইনার অর্নামেন্টস। ভীষণ প্রিটি আর এলিগেন্ট লাগছিল ফর্সা ত্বকের পায়েলকে। তিথি গাড়ির শব্দ শুনে দোতলা থেকে ছুটে এলো নিচে। ও জানে আজ কি হতে চলেছে। মনের মাঝে একটা সূক্ষ্ম খারাপ লাগা কাজ করছে তার। কদাচিৎ মনে মনে ভেবেছিল অন্তরাকে কোনো একদিন সজলের পাশে দেখবে, কিন্তু আজ সেখানে পায়েলকে দেখে হৃদয়ে চাপা কষ্ট অনুভূত হলেও বাস্তবটাকে মেনে নিয়েছে সে। আর যাই হোক, কোথাও গিয়ে সেও যে স্বার্থপর। অন্যের ভালোবাসার দাম দিতে গিয়ে নিজের ভাইয়ের ক্ষতি সে কোনোদিনও চাইবে না। সজল যখন এই বিয়েতে মত দিয়েছে, তখন তার তরফ থেকেও কোনো দ্বিধাবোধ থাকা উচিত নয় বলে তিথি মনে করে। বাসুদেব বাবু মুক্তাদেবী নতুন হবু আত্মীয়দের ভীষণ আপ্যায়ন করে বাড়ির ভেতরে নিয়ে এলেন। বসতে দিলেন বিশাল ডাইনিং এর নরম সোফায়। পায়েলের পিসি আর পিসে মশা অবাক হয়ে বাড়ির ভেতরে ডেকোরেশন দেখছিলেন। বাড়িটা গ্রামের ভেতরে হলেও আধুনিকতায় মোড়ানো। অত্যাধুনিক নাগরিক জীবনের কোনো বিলাসিতারই যেন অভাব নেই এই বাড়িতে। তারাও শহরে থাকেন, তবে এত শৌখিন জিনিসের ব্যবহার তারাও করেন না, যা সজলদের শুধুমাত্র ডাইনিং রুমটাতে সাজানো গোছানো অবস্থায় রয়েছে। এখনো তো এই বিশাল দোতলা বাড়ির আনাচি কানাচি দেখা বাকি। পায়েলের পিসি সাথী দেবীর কানে ফিসফিসিয়ে বলে উঠল, হ্যাঁ গো বৌদি, ছেলের বাড়ি তো দেখি সেই বড় লোক। প্রবীররা তো এদের আশেপাশে দাঁড়াতে পারবে না। আমাদের পায়েলের কপাল আছে বটে। পায়েলের মা সাথী দেবীর সাথে সাথে চোখ মোটা মোটা করে তাকালেন, দাঁতে দাঁত চিপে ফিসফিসিয়ে বললেন, তোমার মুখটা বন্ধ রাখো নমিতা। তোমাকে না আসার সময় পই পই করে বললাম প্রবীরদের কথা এখানে তুলবে না। মুক্তাদেবী বাড়ির কাছের মহিলাকে দিয়ে তাড়াতাড়ি শরবত মিষ্টি ফল আনানোর ব্যবস্থা করলেন সেখানে। সজলের মামিমারা তখন শশব্যস্ত অতিথিদের আপ্যায়নে। মুক্তাদেবী তিথিকে উদ্দেশ্য করে বললেন, তাড়াতাড়ি বাবুকে রেডি হতে বল, ওনারা এসে পড়েছে, অথচ ছেলেটা এখনো ঘর থেকে বাইরে বেরোলো না। তিথি মাথা নেড়ে সম্মতি জানিয়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেল। সজলের ঘরে ঢুকতেই দেখতে পেল কৌস্তব সেখানে বসে, শাড়ির আঁচলটা কোমরে গুজে ভাইয়ের কাঁধে হাত রেখে বলল, কি রে, এখনো বসে আছিস যে? ওদিকে ওনারা চলে এসেছে। সজল বিষণ্ণ বদনে তাকালো তিথির দিকে, কপালে ভাঁজ তুলে, কিন্তু কোনো উত্তর দিল না। তিথি সজলের দিকে তাকিয়ে কিছু একটা আন্দাজ করে নিল, কিন্তু সেটা সঠিক নাকি ব্যাঠিক সেটা তো সময়ই বলে দেবে ভেবে তাড়া দিয়ে বলল, এইভাবে বসে না থেকে তাড়াতাড়ি নিচে চল। আর এই যে তুমি, ওকে রেডি করতে পারছো না? নিজে তো সেজে গুজে ফিটফাট হয়ে ফুল বাবু সেজে বসে আছো। কৌস্তব সজলের দিকে অসহায় দৃষ্টি জোড়া মেলে তাকালো, মুখটা নিরাপরাধ শিশুর মতো করে বলল, দেখলে শালাবাবু, বিবাহিত পুরুষদের জীবনটা কত অসহায়। কথায় কথায় বউয়েরা শুধু দোষটাই দেখতে পায়। এখন যদি আমি রেডি হয়ে না বসে থাকতাম, তাহলে ঠিকই কিন্তু এর উল্টো কথাটাই শোনাতো। তিথি সরু চোখে তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকালো কৌস্তবের দিকে, চোখের ভাষায় বোঝালো একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না। অতঃপর বেরিয়ে এলো ঘরের বাইরে। কলেজ থেকে ফেরার পথে 2 বান্ধবী মিলে এসেছে বাজার থেকে। কলকাতার গলির পাশ দিয়ে বড় বড় তাঁবু পেতে সেখানে কাঁচা সবজির স্তূপ সাজিয়ে বসেছে বিক্রেতারা। কাঁচা লঙ্কা থেকে শুরু করে আলু, বেগুন, মূলো, গাজর, ধনেপাতা, শালগম, ওলকপি, ফুলকপি, এমন ধরনের সব শীতকালীন সবজিতে বাজার ছেয়ে গেছে। সুন্দর সবুজ কাঁচা মটরশুঁটি দেখে অন্তরার জিভে জল চলে এলো। মনে পড়লো বাড়ির কথা। গ্রামে থাকতে ক্ষেত থেকে এই সময় কত মটরশুঁটি তুলে এনেছে দুজনে মিলে। ভাবতেই সেসব দিনের স্মৃতিগুলো ভেসে উঠল চোখের সামনে। শ্রাবণীর দিকে তাকিয়ে বলল,
মৌ মটরশুঁটিগুলো দেখে বাড়ির কথা খুব মনে পড়ছে রে। মনে আছে তুই আর আমি খেতে গিয়ে কিছু তুলে নিয়ে আসতাম? সে গোবিন্দ কাকার ক্ষেতের কথা মনে আছে? তুই আর আমি গত বছর শশা চুরি করেছিলাম। শ্রাবণীর বছরখানেক আগের স্মৃতিগুলো মানুষপটে ভেসে উঠল। সে পরন্ত বিকেলে চুপি চুপি মাচার তলায় ঢুকে শশা চুরির কথা মনে পড়তেই অধৈর্য জুড়ে ছড়িয়ে পড়ল নির্মল হাসির রেশ। পরক্ষণে মনটা খারাপ হয়ে গেল। আহারে, কি স্বর্ণালী ছিল সেই মিষ্টি মধুর দিনগুলো। না ছিল শহরের এই ব্যস্ততময় জীবনযাপন, আর না ছিল কোনো চিন্তা ভাবনা। হই হুল্লোড় আর আনন্দেই কেটে যেত দু বান্ধবীর সারাটা দিন। মন খারাপ করে অন্তরার দিকে তাকালো, মুখে বেদনার ছাপ ফুটিয়ে বলে উঠল, ঠিক বলেছিস অন্ত, কত মজার ছিল সেই দিনগুলো। আজ আর সেসব মনে করে কোনো লাভ নেই রে। চল, তরকারি সবজিগুলো কিনে আবার বাড়ি ফিরতে হবে। অভিবোধ হয় এখন ট্রেনে। বাড়িতে ফিরে আমাদের না দেখতে পেয়ে চিন্তা করবে। বলেই ফটাফট সবজিগুলো কিনে দাম দিতে গেলে পেছন থেকে একটা পুরুষালী হাত শ্রাবণীর হাতটা খপ করে চেপে ধরে বলল, আমি থাকতে তুমি কেন দাম দেবে বেবি গার্ল? বলেই পকেট থেকে 500 টাকার নোট বার করে ছুঁড়ে মারলো সবজিওয়ালার দিকে। শ্রাবণী হঠাৎ এমন অনাকাঙ্ক্ষিত ছোঁয়ায় কেঁপে পাশ ফিরে তাকাতে দেখলো প্রতাপ দাঁড়িয়ে আছে ওর পাশে, ঠোঁটের ভাঁজ নিটল হাসি টেনে। শ্রাবণী এক ঝটকায় নিজের হাতটা প্রতাপের হাতের মুঠো থেকে ছাড়িয়ে নিয়ে বলল, আপনার সাহস তো কম নয়, বিনা অনুমতিতে আমার হাত ধরেছেন কেন? আর তাছাড়া আমি কি আপনাকে একবারও বলেছি আমার জিনিসের দাম আপনি দিয়ে দিন? টাকাটা ফেরত নিন বলছি। প্রতাপ শ্রাবণীর রাগী চেহারা দেখে হেসে বেশ তৃপ্ত হলো। ঠোঁট ছড়িয়ে শয়তানি হাসি হেসে বলে উঠল, ছি, বড়দের সঙ্গে কেমন ভাবে কথা বলতে হয় জানো না? তোমার হাত ধরার জন্য অনুমতি নিতে যাব কেন? তুমি তো আমার লিটল বেবি গার্ল, তাই না? আমার আর তোমার মায়ের আদরের বেবি গার্ল। বলেই শ্রাবণীর সর্বাঙ্গে নোংরা দৃষ্টি বুলিয়ে হে হে করে হাসলো। এক হাত দিয়ে গাল চুলকাতে চুলকাতে বলল, তাছাড়া বড়রা কিছু দিলে না করতে নেই। আর এমনিতেও আমি দাম দেই আর তুমি দাম দাও, ব্যাপারটা তো একই, তাই না? শ্রাবণী আগুন ঝরা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল প্রতাপের দিকে। লোকটা দিন দিন তার নোংরামির সীমা ছাড়িয়ে যাচ্ছে। দাঁতে দাঁত চেপে মনে মনে বলে উঠল, শয়তান জানোয়ার, তোর অনেক বার বেড়েছে তাই না? দাঁড়া, তোর ব্যবস্থা করছি। একবার ঠ্যাং ভেঙে তোর শিক্ষা হয়নি। আমার অভিকে তো চিনিস না। আজকের ঘটনা জানলে তোর কি অবস্থা করবে তুই নিজেও জানিস না। তারপর হঠাৎ সবজির প্যাকেটগুলো ওখানেই ফেলে রেখে অন্তরার হাত ধরে বলে উঠল, আপনার দান করার ইচ্ছে থাকলে যে কাউকেই করতে পারেন, তবে আমি আপনার দান নিতে ইচ্ছুক নই, কারণ আমার স্বামীর যথেষ্ট সামর্থ্য আছে আমাকে কিনে খাওয়ানোর। আসি, চল অন্তরা। বলেই ব্যস্ত কদম ফেলে বেরিয়ে চলে গেল প্রতাপের দৃষ্টির একেবারে আড়ালে। প্রতাপ সেদিকে তাকিয়ে ঠোঁট ছড়িয়ে আবারও হাসল। বুকে হাত ঘষতে ঘষতে বিড়বিড় করে বলে উঠল, উফ, হোয়াট আ লেভেলড অ্যাটিটিউড। আই এম গোনা ম্যাড বেবি গার্ল, টোটালি ক্রেজি ফর ইউ। আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা, ব্যাস তুমি আমার এই বুকে থাকবে। সত্যি তোমার পছন্দের তারিফ না করে পারছি না ননদিনী। ছেলের ফ্যামিলি তো দেখছি বিশাল বড় লোক। কথাটা পায়েলের কানে কানে ফিস ফিস করে বলে উঠল পায়েলের বড় বৌদি। ওদিকে ছোট বৌদি আরেক পাশ থেকে পায়েলের কানে ফিস ফিস করে বলে উঠল, কোথায় প্রবীররা আর কোথায় এরা, তুলনাই হয় না। পায়েল মুচকি হেসে তাকালো বৌদিদের দিকে। পায়েলের বড় বৌদি উর্মি বলে উঠল, সজলকে তোমার পাস্ট লাইফ সম্পর্কে বলেছে, কিন্তু তোমার যে প্রবীরের সাথে রিলেশন ছিল জানে সজল? ও তো লাইফে বৈশালী নামের একজন ছিল যার সাথে বিয়ে পর্যন্ত হতে গিয়েছিল। তাকে নিয়ে যদি আমার কোনো সমস্যা না থাকে তাহলে আমার পাস্ট লাইফে যেই থাকুক না কেন তা নিয়ে ওরও সমস্যা হওয়ার কথা নয়। দুই বৌদি মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, তা অবশ্য ঠিক, তবুও ওর পাস্ট লাইফ সম্পর্কে যেমন তুমি সবটা জানো, বিয়ের আগে সময় সুযোগ করে একদিন তোমার পাস্ট সম্পর্কে ওকে জানিয়ে দিও। কি এমন বলার আছে বলো বৌদি ভাই? প্রবীর আমাকে ডাম করেছিল আমার কোনো রকমের যোগ্যতা ছিল না বলে। ওর মনে হয়েছিল একজন ডাক্তারের পাশে আমার মতো একজন সাধারণ মেয়ে বড়ই বেমানান। সে আমি নিজেই যোগ্যতা বানালাম। বছর দুয়েক ঘুরতে না ঘুরতেই কলেজ সার্ভিস পাশ করলাম, তারপরে লেকচারার হয়ে এই কলেজে জয়েন করলাম।
সো এখানে ইনিয়ে বিনিয়ে বলার মতো কিছুই দেখছি না আমি। তবুও বলে রাখা ভালো, তাই না? ছেলেরা আবার ভীষণ জটিল মস্তিষ্কের হয় কি না। নিজেদের পাস্ট যাই হোক না কেন, বউদের পাস্ট একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার চাই। বড় বউয়ের কথায় ছোট বউ তালে তাল মেলালো। এমন সময় মিষ্টি আকাশি রঙের একটা পাঞ্জাবি পরে হাজির হলো সজল রিজুকে কোলে নিয়ে, সাথে কৌস্তব, তারও পরনে মিষ্টি রঙা পাঞ্জাবি। উপস্থিত ডাইনিং রুমে তখন দুই পরিবারের মানুষজন বসে। বাসুদেব বাবু তার 3 শ্যালককে নিয়ে পায়েলের বাবা মা, 2 দাদা এবং পিসি মশাইয়ের সাথে আলাপ আলোচনায় হাসি আড্ডায় জমজমাট সভা বসিয়েছেন। সজল আসতে সবার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বসলো নির্দিষ্ট সোফায়। রিজু মামার কোল থেকে নেমে দৌড়ে চলে গেল তার দাদানের কাছে। হাতে সুপারম্যানের একটা সফট টয় নিয়ে খেলতে ব্যস্ত সে। পায়েল আর চোখে সজলের দিকে লাজুক দৃষ্টি দিয়ে মিষ্টি করে হাসি আঁকলো ঠোঁটে। সজল তা দেখে বিশেষ কিছু অভিব্যক্তি দেখালো না, কারণ সকালে অভির বলা কথাগুলো তখনও মস্তিষ্কের শিরায় উপশিরায় দৌড়ে বেড়াচ্ছে, উত্তপ্ত তরল লাভার মতো। সাথী দেবী সজলকে দেখা মাত্রই আগ বাড়িয়ে বলে উঠলেন, তো বাবা সজল, কেমন আছো তুমি? এই তো ভালো আছি। সজলের শান্ত জবাব শুনে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন তার দিকে সাথী দেবী। তিনি আশা করেছিলেন বেশ হেসে আগ্রহ নিয়ে সজল উত্তর দেবে, সাথে ফিরতি প্রশ্ন করবে তাকে, কিন্তু তেমনটা আশানুরূপ না হওয়ায় তিনি প্রসঙ্গ বদলাতে বলে উঠলেন, কি আর বলবো আপনাদের, আমার মেয়ে এতগুলো বছর ধরে যে কাউকে মনে মনে ভালোবাসে তা মাত্র সেদিনই জানলাম। পাশে বসা পায়েলের পিসি মনে মনে বলে উঠল, বাবারে, বৌদি তো সেই ঢপ দিতে জানে। কি সুন্দর করে মিথ্যা কথা বলছে দেখো। বাবা সজল, আমরা সবাই জানি তুমি ঠিক কোন রকম মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ। আমরা সবাই চাই তোমার জীবনে নতুন করে ভালোবাসা আসুক, হাসি খুশি আনন্দের জ্বর বয়ে যাক। আর আমি দৃঢ় কণ্ঠে বলতে পারি, আমার মেয়ে তোমাকে তার ভালোবাসার বন্ধনে আগলে নিয়ে তোমার জীবনে হারিয়ে যাওয়ার সমস্ত হাসি খুশি আনন্দগুলো আবার ফিরিয়ে আনবে। মুক্তা দেবীর দিকে তাকিয়ে সাথী দেবী হাসি মুখে বললেন, কি দিদি ভাই, আমি ঠিক বলিনি? মুক্তা দেবী হাসি হাসি মুখে মাথা নেড়ে সম্মতি জানালেন, আর চোখে ভয়ার্ত দৃষ্টিতে ছেলের মুখভঙ্গি পরখ করতে লাগলেন। ছেলে যে এখানে প্রবল অনিচ্ছা নিয়ে বসে আছে তা থেকে ভালো আর কেউ জানে না, কারণ এখানে বসাতে তাকে মাথার দিব্যি পর্যন্ত দিতে হয়েছে। সাথী দেবী বাসুদেব বাবু আর মুক্তা দেবীর দিকে তাকিয়ে বললেন, আমার মনে হয় ছেলে মেয়েদের একে অপরের সাথে কথা বলার সুযোগ করে দেওয়া উচিত। সংসারটা তো ওরাই করবে, তাই না? ওরা ওদের মতো নিজেদেরটা বুঝে নেই, কি বলেন দাদা? বাসুদেব বাবু মাথা নেড়ে সম্মতি জানাতে যাবেন, ঠিক সেই সময় সজল দুহাতে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বলে উঠল, আমার পায়েলের সঙ্গে সবার সামনেই কিছু কথা বলার আছে। পায়েল সহ উপস্থিত সকলে বেশ চমকে উঠল সজলের কথায়। মুক্তা দেবীর মুখমণ্ডলে নামলো চিন্তার ঘন বাদল। তৃতীয় ভাইয়ের পাশে থমকে দাঁড়িয়ে। এদিকে পায়েল চিন্তায় বিভোর, কোন বিষয়ে সজল কথা বলতে চায় সেটা নিয়ে ভাবনায় মত্ত সে। সাথী দেবী আমতা আমতা করে বলে উঠলেন, আহারে বাবা সজল, আমরা কিছু মনে করব না তোমরা যদি পার্সোনালি কথা বলতে চাও তাহলে। তাছাড়া আজকালকার ছেলেমেয়েরা গার্জিয়ানদের সামনে কথা না বলে আড়ালে কথা বলতেই পছন্দ করে বেশি, তাই। সাথী দেবীর কথার মাঝখানে সজল বলে উঠল, না না আন্টি, আমি সবার সামনেই কথা বলতে চাই, কারণ এই মুহূর্তে যে কথাগুলো বলবো সেগুলো সবার শোনা উচিত। পায়েলের মুখমণ্ডলে আধার নামলো। চিন্তার ঘন কালো আধারে ডুবন্ত চেহারায় ডুবে তাকালো সজলের দিকে। সজল পায়েলের দিকে নজরের তীক্ষ্ণ বাণ নিক্ষেপ করে বলে উঠল, আচ্ছা পায়েল, আপনি সেদিন অন্তরাকে ওভাবে গোটা কলেজের সামনে গায়ে হাত তুলেছিলেন কেন? তিথি সহ সেখানে উপস্থিত সকলেই হতভম্ব অবস্থা সজলের প্রশ্ন শুনে। সাথী দেবী রেড়ে করে উঠে বললে উঠলেন, আশ্চর্য, এখানে ওই অন্তরা আর তার কলেজে ঘটা বিষয়গুলো নিয়ে আলোচনা কেন হচ্ছে? আন্টি প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট মি, কথাগুলোর প্রয়োজনীয়তা আছে তাই এখানে আলোচনা করা হচ্ছে। সো পায়েল বলুন, সেদিন কেন অন্তরার গায়ে আপনি হাত তুলেছিলেন? পায়েল সহসা সজলের এহেন প্রশ্নের কি জবাব দেবে বুঝে উঠতে পারল না। এদিকে সজল জবাব না নিয়ে ছাড়বে না এমন দৃষ্টিতে তাকিয়ে তার দিকে। পায়েল আমতা আমতা করে বলে উঠল, আপনি তো সবটাই জানেন, তাহলে আজ এরকম একটা মুহূর্তে এই প্রশ্নের কোনো যৌক্তিকতা আছে কি? না, আমি সত্যিই কিছু জানি না। আমি জানি না আপনার সাথে অন্তরার কি এমন দ্বন্দ্ব বেঁধেছিল
যার কারণে আপনি ওভাবে গোটা কলেজের ছেলে মেয়েদের সামনে থাপ্পড় মারলেন ওকে। আপনি শুধু থাপ্পড় মেরেই শান্ত হননি, বরং চিৎকার করে জানান দিচ্ছিলেন তার চরিত্র কতখানি নষ্ট তা বলে। হ্যাঁ, এবার বলুন, অন্তরা নামের ওই ছোট্ট বাচ্চা মেয়েটা আপনার কি এমন ক্ষতি করেছিল যে আপনি ওভাবে ভরা কলেজের সামনে ওকে থাপ্পড় মারলেন? মুক্তাদেবী, তিথি, কৌস্তব সকলেই হতভম্ব সজলের কথা শুনে। পায়েল সেই মুহূর্তে মুখে কুলো পেটে বসে। সত্যি তার কাছে বলার মতো কিছুই নেই। সাথী দেবী সহ পায়েলের পরিবারের সকলেই বিস্মিত নয়নে তাকিয়ে পায়েলের দিকে। পায়েল কোনো জবাব দিতে পারছে না দেখে সজল আবার বলল, আমি বলছি, আপনি কেন সেদিন অন্তরাকে ওভাবে গায়ে হাত তুলে অপমান অপদস্থ করছিলেন? জেলাসি, হ্যাঁ, যাকে মানে খাঁটি বাংলা ভাষায় হিংসা বলা হয়। আপনি অন্তরার প্রতি এতটাই হিংসাত্মক দৃষ্টিভঙ্গি পালন করেছিলেন মনে মনে যে সেদিন আর নিজেকে সামলাতেই পারেননি। অ্যাম আই রাইট অর নট, মিস পায়েল? সারা ঘরে গুঞ্জন ছড়িয়ে পড়ল সজলের কথা শুনে। সাথী দেবী সাথে সাথে বিরক্তি জানিয়ে বললেন, এসব তুমি কি বলছো সজল? পায়েল অন্তরার টিচার হয়। একজন টিচার তার ছাত্রকে শাসন করতেই পারে, তার মানে তুমি সেই শাসনকে কখনোই জেলাসি বলতে পারো না। সজল সাথী দেবীর দিকে তাকিয়ে স্মিত হাসল। মাথা নেড়ে নিঃশব্দ হাসি হাসতে হাসতে বলল, আপনি আমার থেকে মনে হচ্ছে বেশি জানেন আন্টি। যাই হোক, আপনার মেয়ে সেদিন ওইটুকু বাচ্চা মেয়ের গায়ে হাত তুলে কত বড় একটা জঘন্য কাজ করেছে সেটা সে নিজেও জানে না। কী এমন অপরাধ করেছিল মেয়েটা? বেশি কিছুই করেনি। এই বয়সে মেয়েরা যেটা করে থাকে তাই করেছিল। তাও আপনার মেয়ের সাথে তো করেনি, করেছিল আমার সাথে। আপনার মেয়েকে আমি একবারও ডাকিনি সেখানে। সেখানে এসে সে বিচার করুক, আমি একবারও তাকে বলি নাই। সে নিজের ইচ্ছায় এলো, হঠাৎ করে মেয়েটাকে চর মারলো, তারপর যা খুশি তাই বলে চরিত্রের উপর কালি লাগিয়ে দিল পুরো। আর আপনি বলছেন এটা শাসন? হ্যাঁ। পায়েল সজলের কথাগুলো শুনে মাথা নিচু করে ঘাড় গুজে বসে রইল সেখানে। হাত পা কাঁপছে তার অজানার আগে। অন্তরার প্রতি যে হিংসা জেগে উঠেছিল মনে, আজ যেন তার প্রকাণ্ড ক্রোধানলে পরিণত হয়েছে। সাথী দেবী বিদ্রোহ ঘোষণা করে বললেন, আমার মেয়ে কেন ওইটুকুন একটা বাচ্চা মেয়ের প্রতি হিংসা পুষতে যাবে? তাছাড়া কি যোগ্যতা আছে ওই মেয়ের আমার মেয়ের সাথে নিজেকে তুলনা করার মতো? সাথী দেবীর দাম্ভিক কণ্ঠে বলা কথাগুলো শুনে মুক্তা দেবী থেকে শুরু করে সজলের মামিরা, তিথি, কৌস্তব, বাসুদেব বাবু প্রত্যেকে স্তব্ধ হয়ে গেলেন। সজল আবারও হাসল সাথী দেবীর দিকে তাকিয়ে। হাসতে হাসতেই বলল, হিংসা করার জন্য যোগ্যতা লাগে না। কারো হিংসা এমনিতেই চলে আসে যখন নিজের ভালো লাগা কোনো জিনিসের ওপর অন্য কারো নজর পড়ে। কি পায়েল ম্যাম, আমি ঠিক বলিনি? পায়েল এবার মুখ তুলে চাইল। সজলের দিকে তাকিয়ে কঠোর কণ্ঠে বলে উঠল, সজলদা, আপনি কিন্তু আমার ইনসাল্ট করছেন। আমি কিন্তু এটা ডিজার্ভ করি না। অন্তরাও কিন্তু সেদিন ওই ধরনের অপমান অপদস্থতা ডিজার্ভ করতো না, অথচ আপনি সেটা করেছিলেন। মনে আছে আপনার? সাথী দেবী পরিস্থিতি অন্যদিকে মোড় নিচ্ছে দেখে সাথে সাথে একগাল হেসে বলে উঠলেন, আরে বাবা, বাদ দাও তো ওসব কথা। কলেজের কথা কলেজেই মাটি চাপা পড়ে গেছে। এতদিন বাদে সেই ঘটনা এখন তুলে লাভ আছে? দেখো বাবা, তোমরা দুজনে ভবিষ্যতে একসাথে সংসার করতে চলেছ। এসব আলতু ফালতু কথা নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা করলে চলে বলো? আর তাছাড়া জানো তো, মানুষের সব সময় তার কাজের জীবন আর পারিবারিক জীবন আলাদা রাখা উচিত, নয়তো অশান্তি কখনো কম হবে না। কি বলেন দিদি? মুক্তা দেবীর সম্মতি আশা করে তার দিকে প্রশ্ন ঠেলে দিলেন সাথী দেবী বুদ্ধি করে, কিন্তু সফল হলেন না। কারণ মুক্তা দেবী তখন গভীর ভাবনায় ডুবে। কি এমন ঘটেছিল কলেজে তা জানার জন্য উৎসুক আগ্রহে অশান্ত মনে বসে আছেন, ভাবনায় মত্ত হয়ে। সাথী দেবী আবার বলে উঠলেন, অনেক তো হলো দরকারি কথা, এবার তোমাদের দুজনেই যাওয়া উচিত একাকি নিজেদের মধ্যে কিছু কথা, কিছু আলাপ সেরে নেওয়ার জন্য। তিথি সাথী দেবীর এই আগ বাড়িয়ে কথা, সেই কথা বলা বহুক্ষণ থেকে সহ্য করতে পারছিল না। কেমন যেন ঠেলে ঠেলে গায়ের ওপর চাপিয়ে দিতে ব্যস্ত তিনি মেয়েকে। বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে বিরক্ত ভরা কণ্ঠে বলে উঠল, আন্টি, আপনি চা খান তো নিশ্চিন্তে। ওদের যেতে ইচ্ছে করলে নিজেরাই যাবে। এরই মধ্যে বাড়ির কাজের মেয়ে ট্রে ভর্তি করে চা নিয়ে হাজির হলো সেখানে। তিথি সবাইকে চা পরিবেশন করে দিয়ে এক নজর তাকালো পায়েলের দিকে। তার ফর্সা মুখশ্রী লাল হয়ে আছে। সেটা রাগে নাকি অপমানে নাকি লজ্জায় বোঝা গেল না। আর না চায়ের পেয়ালার হাত ছোয়ালো। তিথি চা দিতে গেলে সরাসরি অসম্মতি জানালো নিতে।
সজল সবার মাঝখান থেকে আসছি বলে রিজুকে নিয়ে চলে গেল উপরে। বেশ কিছুক্ষণ আরো আনুষঙ্গিক কিছু কথাবার্তা বলে পায়েল আর তার পরিবার রওনা হলো বাড়ির পথে। তখন সময়টা সন্ধ্যা গড়িয়েছে, নতুন একটা শীতল রাত নেমেছে ধরায়। এই শীতালু রজনীতে গায়ের উষ্ণতা বাড়াতে যুবক যুবতীর দল ভিড় জমিয়েছে কলকাতার সব নামকরা পাব আর বাড়ি। বেশ কিছুদিন আগে বর্ষবরণ উৎসব গেছে, কিন্তু তার আমেজে যেন এখনো বিন্দুমাত্র ভাটা পড়েনি। উচ্চস্বরে ওয়েস্টার্ন মিউজিকের সাথে গা দুলিয়ে চলছে আনন্দের জোয়ার। নামি দামি ব্র্যান্ডের রম্য পানীয় পান করে মেতে উঠেছে উদ্দাম যৌবনের আদিম খেলায়। তাদের মাঝে শরিক হয়েছে প্রতাপ। বরফের টুকরো মেশানো হুইস্কির শেষ ঢোকটুকু গিলে নিয়ে অষ্টাদশী এক যুবতীর সরু কোমর ধরে মুখ ডুবিয়েছে তার গ্রীবায়। সম্ভবত সেই হতে চলেছে আজকের রাতের শয্যা সঙ্গী। মিউজিকের তালে তালে মেতে নেশা ধরে যাচ্ছে অল্প বয়সী নারীর কায়ায়, হারাচ্ছে উন্মাদনায়। এমনই এক সময়ে পাবের সদর গেটের সামনে এসে দাঁড়ালো একটা হলুদ রঙের ট্যাক্সি। ভাড়া মিটিয়ে বেরিয়ে এলো ভেতর থেকে একজন রমণী। সাথে সাথে পাবের গেটে দাঁড়িয়ে থাকা কনস্টেবল শিকদার ছুটে এলো তার কাছে। বিনয়ী কণ্ঠে বলে উঠল, শশী ম্যাডাম, আপনি আমার সাথে আসুন। শশী কনস্টেবল শিকদারের সাথে গিয়ে পাবের ভেতরে ঢুকলো। কনস্টেবল শিকদার আঙ্গুলের ইশারায় প্রতাপকে দেখিয়ে দিয়ে একটু আড়ালে সরে গেল। শশী প্রতাপের দিকে তাকাতে চোখ মুখ ঘৃণায় কুঁচকে এলো। তার থেকে বেশি অবাক হলো একজন হাঁটুর বয়সী মেয়ের সাথে চুম্বনে লিপ্ত অবস্থায় দেখে। মনে মনে নিজেকে হাজারখানেক গালি দিল সেই মুহূর্তে। এই নাকি তার সে বিখ্যাত ভালোবাসার মানুষ, যার জন্য সবকিছু ত্যাগ করতে কখনো দ্বিতীয়বার ভাবেনি। সাথে সাথে শশীর অন্তর্মননে জেগে উঠল প্রতারিত হওয়ার প্রবল ক্রোধ, সেই সঙ্গে মাতৃত্ববোধ। নিজের দুধের শিশুকে কোল থেকে কেড়ে নেওয়ার মতো জঘন্য একটা কাজ করে এ লোক একেবারের জন্য ভাবেনি তাকে শাস্তি দিতে গিয়ে কোথাও না কোথাও সেই দুধের শিশুটাকে চরম শাস্তি দিয়েছে। মনের মাঝে প্রতিভাত হলো শ্রাবণীর নিষ্পাপ মুখখানা। একমাত্র এই জানোয়ারটার মিথ্যে ভালোবাসার হাতছানিতে ভুলে মেয়েটার প্রতি কোনোদিনও মাতৃত্ব জাগেনি। আর আজ কিনা সেই বাচ্চা মেয়েটার ওপর শকুনের মতো কুনজর ফেলেছে। এত বড় স্পর্ধা! সে বেঁচে থাকতে তার সন্তানদের কোনো ক্ষতি সে হতে দেবে না ভেবেই শশীর সমগ্র কায়ায় যেন রাগ আর ক্রোধের বিস্ফোরণ ঘটল। থরথর করে কেঁপে উঠল হাত পা, মুহূর্তে শক্ত হয়ে উঠল হাতের মুঠো। দাঁতে দাঁত চেপে এক পা করে এগোতে লাগলো প্রতাপের অভিমুখে। এক সময় পৌঁছেও গেল। অ্যালকোহল আর যৌবনের নেশায় উন্মত্ত প্রতাপ যখন বিভোর, ঠিক তখনই কেউ একজন ওর শার্টের কলার ধরে হ্যাচকা টান দিয়ে নিজের দিকে ঘোরালো। আচমকা ঠাস করে সপাটে একটা থাপ্পড় বসিয়ে দিল প্রতাপের গালে। হঠাৎ থাপ্পড় খেয়ে প্রতাপের নেশা ছুটে গেল মুহূর্তে। তড়িৎ জ্ঞানে ফিরে সামনে তাকাতে দেখলো শশী রক্তচক্ষু নিয়ে তাকিয়ে দাঁড়িয়ে আছে। প্রতাপ কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে আবারও একটা সপাটে থাপ্পড় বসালো শশী, সেই একই গালে। পরপর একই গালে দুখানা থাপ্পড় খেয়ে প্রতাপ রাগে গর্জে উঠল। এদিকে এরকম একটা মারামারি পরিবেশ তৈরি হওয়ার সাথে সাথে সেখানে নাচানাচি বন্ধ হয়ে গেল। ওদিকে কনস্টেবল শিকদার দৌড়ে গিয়ে ডিজে মিউজিক বন্ধ করে দিল। ওদিকে প্রতাপ রাগে নিজের কন্ট্রোল হারিয়ে বিশ্রী গালি দিয়ে বলে উঠল, শালি হারামজাদি, তোর এত বড় সাহস আমার গায়ে হাত দিস! শশীও যেন আজ ছাড়ার পাত্র নয়, তার মধ্যে যেন আজ দেবী ভর করেছে। প্রতাপের থেকেও দ্বিগুণ তেজ দেখিয়ে চিৎকার করে বলে উঠল, সাহসের কি দেখেছিস তুই জানোয়ার? সাহস তো এবার দেখবি, আমি দেখাবো তোকে। বলে পায়ের থেকে জুতো খুলে ছুঁড়ে মারল প্রতাপের গায়ে। জুতোটা উড়ে গিয়ে প্রতাপের চিবুকে গিয়ে বাড়ি খেল। প্রতাপ শশীর এই রূপের সাথে এর আগে কখনো পরিচিত হয়নি, যে কারণে থতমত খেয়ে গেল। শশী ছুটে এসে আবারও প্রতাপের শার্টের কলার দু হাতে চেপে ধরল। রাগ আর ক্রোধের আগুন ঝরা তেজ দেখিয়ে বলল, এত লোভ তোর? লোভের অভিলাষা পূর্ণ করতে গিয়ে আমার জীবনটা নষ্ট করলে, এখন আবার আমার মেয়ের পেছনে লেগেছিস। এ তুই কোন জাতের অমানুষ রে? জানোয়ারও নিজের সন্তানদের বাদ দিয়ে তার পশুত্ব দেখায়, তুই তো তারও অধম। তোর ভেতরে পুষে রাখা পশুটা শেষ পর্যন্ত আমার মেয়েটাকেও ছাড় দিল না। কি করে ভুলে গেলি আমাদের সম্পর্কটাকে? ময়ের বাবা হোস তুই, জন্মদাতা না হলেও তার মায়ের স্বামী হওয়ার সুবাদে বাবা হোস তুই ওর। বলেই হাতের মুঠোয় চেপে ধরা কলারটা ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়ল শশী। ওখানে ফ্লোরে হাঁটু ভাঁজ করে বসে পড়ল।
গোটা পাবের লোকজন তখন অবাক হয়ে তাকিয়ে ওদের দিকে। কয়েক মিনিট গড়াতে শশী নিজেকে স্বাভাবিক করে উঠে দাঁড়ালো। আবারও সে একই রাগ আর ক্রোধ চেহারায় ফুটিয়ে তুলে প্রতাপের দিকে আঙ্গুল তুলে জানান দিল, খবরদার, আমার মেয়ের থেকে যতটা পারবি দূরত্ব বজায় রাখবি। অর্ঘ্যদের রক্ত ছিল বলে আমি কিছু বলিনি। কোথাও না কোথাও বড় হয়ে হয়তো তোর মতোই জানোয়ার তৈরি হবে, কিন্তু আমার মৌ আমার শুভদের সন্তান, তাই ওর দিকে কুনজর ফেললে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, খুন করে ফেলবো আমি তোকে। বলেই সামনে এগোতে নিয়ে আবারও পেছন ঘুরে তাকালো। পুনরায় আঙ্গুল তুলে প্রতাপকে শাসিয়ে বলে উঠল, আমার সম্পত্তির উপর তোর আর তোর বাবার অনেক দিনের লোভ, তাই না? যেই জানতে পারলি সম্পত্তি আমার নামে নেই, অমনি সাথে সাথে আমাকে ডাস্টবিনে ছুঁড়ে মারলি, তাই তো? আর এটাও নিশ্চয়ই জানিস সম্পত্তির একমাত্র অধিকারী আমার মেয়ে মৌ, অর্ঘ্য নয়। দরকার হলে সমস্ত সম্পত্তি অনাথ আশ্রমে বিলিয়ে দেবে আমার মেয়ে, তবুও তোদের দেবে না। এটা ভালো করে জেনে রাখ, কারণ আমার মৌ আমার শুভদের ওরসজাত সন্তান। প্রেম, ভালোবাসা, শ্রদ্ধার ত্যাগ আর যার শিরায় শিরায় বইছে, তোর আশা কোনোদিন পূরণ হবে না পাপি, কোনোদিনও না। বলেই ব্যস্ত কদম ফেলে শশী বেরিয়ে গেল সেখান থেকে। একবারও পেছনে তাকালো না। যদি তাকাতো তাহলে দেখতে পেত কি পরিমাণ প্রতিশোধ স্পৃহা জেগে উঠেছে প্রতাপের মুখমণ্ডলে। রাতের জমাট বাঁধা আধারে ছাদের পূর্ব কোণ ঘেঁষে দাঁড়িয়ে আছে সজল। আজও তার হাতে জ্বলন্ত ধূম্র বস্তু। মনের নাকি নেশার খোরাক মেটাতে তাকে গিলছে, বড্ড অমনোযোগী হয়ে ঠিক বোঝা যাচ্ছে না। নজর তার হারিয়ে গেছে অমাবস্যার কুটকুটে অন্ধকারে। সন্ধ্যার কিছু আগে বিদায় নিয়েছে আগত অতিথির দল। সেই যে তখন আলোচনা সভা ছেড়ে নিজের ঘরে চলে এসেছিল, আর যাওয়া হয়নি নিচে। তখন সবার সামনে পায়েলকে কথাগুলো শুনিয়ে কেন জানি ভীষণ তৃপ্তি লেগেছে সজলের। কিন্তু কেন? ওই মেয়েটার হয়ে ওকালতি করে এত কেন শান্তি পাচ্ছে সে? মনে হচ্ছে বুকের ভেতর জ্বলতে থাকা অগ্নিকুণ্ডটা কিছুক্ষণের জন্য হলেও নিভেছে যেন। বেশ শীতল শীতল অনুভূতি হচ্ছে। ভেবে সজল 2 আঙ্গুলের ফাঁকে গোজা সিগারেটে আরেকটা সুখটান বসিয়ে ধোঁয়া ওড়ালো বাতাসে। ঠিক এমন সময় সেখানে তিথি এসে দাঁড়ালো। ভাইকে অন্যমনস্ক হয়ে ধূমপান করতে দেখে আস্তে আস্তে পা বাড়ালো অন্ধকার ছাদের মেঝেতে। ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়ালো সজলের পেছনে, কাঁধে হাত রেখে বলল, কি ভাবছিস? অন্যমনস্ক থাকায় কাঁধে কারো স্পর্শ পেয়ে চমকে উঠল সজল। তিথির আওয়াজ শুনে তাড়াতাড়ি হাত থেকে সিগারেটটা টান মেরে ফেলে দিয়ে বলল, কই কিছু না তো। তিথি সজলের পাশে রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে ভাইয়ের দিকে মুখ ঘুরে তাকালো। বুকে হাত ভাঁজ করে বলল, আর যা যা ঘটলো তা কিন্তু আমার মাথার উপর দিয়ে গেছে। ব্যাপারখানা ঠিক কি ঘটেছে আমাকে কি একটু খুলসা করে বলা যায়? একটা দীর্ঘশ্বাস ছাড়লো সজল। মাথার চুলগুলো টেনে ধরে বলল, ছাড় না, বাদ দে। মা কি করছে রে? আমি বোধহয় আজকে আবারও মাকে কষ্ট দিয়ে ফেললাম। আমি ওদের সামনে যেতে নাকচ করছিলাম, দেখি কি সাংঘাতিক কাণ্ডটাই না করলো। একেবারে শটাং করে মাথার দিব্যি দিয়ে দিল, ভাবতে পারছিস? বলেই ফিক করে হেসে ফেললো। সজল কথা ঘোরানোর চেষ্টা করছে দেখে তিথি খানিক চুপ করে রইল। তারপর শূন্য দৃষ্টিতে আধারের দিকে তাকিয়ে বলে উঠল, জানিস ভাই, তোকে অনেকদিন ধরেই কিছু কথা বলবো ভাবছিলাম, কিন্তু তোর মনের অবস্থা দেখে আর বলা হয়ে ওঠেনি। সজল চোখ শোয়ার আধারে তাকালো তিথির দিকে। তিথির দৃষ্টি তখনও ঘোলাটে অন্ধকারে। তোকে যেদিন রাতে কলকাতায় হাসপাতালে নিয়ে এলো অন্তরা আর সিন্টুদা, আমি তখন মেয়েটাকে ততটাও ভালো করে লক্ষ্য করিনি। তোর অপারেশন কমপ্লিট হবার পর যখন কেবিনে আনা হলো, তখন ভোর 4:30 হবে। সিন্টুটা এইটুকু জানিতেই ঘুমিয়ে কাদা হয়ে গেলেও ওই মেয়েটা গোটা সময় দাঁড়িয়েছিল অপারেশন থিয়েটারের সামনে। চোখে মুখে সে কি উদ্বিগ্নতা তার, তুই না দেখলে বিশ্বাসই করতে পারবি না। তারপরের ঘটনা শোন। আমি তোকে কেবিনে শিফট করার পর বাইরে এসে দেখি সারা গায়ে রক্ত মাখামাখি অবস্থায় মেয়েটা দাঁড়িয়ে আছে। ব্যাপারটা সেটা নয়। অবাক তো আমি তখনই হয়েছিলাম যখন উফির কাছে শুনলাম মেয়েটার নাকি ব্লাড ফোবিয়া আছে। ভাবতে পারছিস তোকে বাঁচানোটা ওর কাছে এতটাই গুরুত্বপূর্ণ একটা কাজ হয়ে গেছিল যে নিজের অজান্তেই কখন নিজের ভয়কে জয় করে ফেলেছে বুঝতেই পারেনি। তোর জ্ঞান ফেরা পর্যন্ত আমার সবাই যথাসামান্য বিশ্রাম নিলেও এই মেয়েটা বিশ্রামহীন হয়ে বসেছিল তোর কেবিনের বাহিরে। এমনকি অভি আর ওর বউও বসেছিল ওর সাথে। আমি এমন ভালো পরিবার এর আগে কখনো দেখিনি রে। আমি ভেবেছিলাম মেয়েটা তোর প্রতি এই কনসার্স
হয়তো সারা ছাত্রীর সম্পর্ক থেকে, তাই অত ভাবিনি। ধীরে ধীরে তুই সুস্থ হয়ে উঠলি, হাসপাতাল থেকে বাড়ি নিয়ে গেলাম, তারপর ওখানে তোর চিকিৎসা চললো। এর মাঝে একটা জিনিস খুব কমন হয়ে গেছিল জানিস, তা হলো প্রতিদিন নিয়ম করে 3 বেলা তোর খোঁজ খবর নেওয়া। আমি ভুলেও গেলেও অন্তরা ফোন করতে ভুলতো না, প্রতিদিন তোর খোঁজ খবর নিত। সজল তিথির কথার ভাঁজে লুকানো ইঙ্গিতগুলো বেশ ভালোই বুঝতে পারছিল, সেই সাথে বাড়ছিল নিজের অপরাধটাও। এদিকে তিথি বলেই চলল, ধীরে ধীরে সময় গড়ালো, কেন জানি না মনে হতো অন্তরার প্রতি কিছু একটা অনুভূতি নিশ্চয়ই আছে, তাই আমি ওকে পর্যবেক্ষণ করতে শুরু করলাম। কিন্তু যা ফলাফল পেলাম তাতে স্তম্ভ হয়ে গেছিলাম। সজলের হৃৎপিণ্ডের মাঝখানে কোথাও যেন ড্রিম আওয়াজ তুলে হাতুড়ি পেটা হতে শুরু করেছে। গলা বুক শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে তিথির পরবর্তী কথা শোনার অপেক্ষায়। শেষ জানুয়ারির ঘন শীতে হাত পা রীতিমতো ঘেমে একাকার সজলের। প্রচন্ড তৃষ্ণায় শুকনো ঢোক গেলে বুকে হাত ঘষল সজল। তিথি একটুখানি সময় থেমে সজলের দিকে তাকালো, বলল, তোর পুজোর দিনের কথা মনে আছে? সেই যে গিটার বাজিয়ে সবাই গান গাইছিলি, মনে করে দেখ। সজল স্মৃতিচারণ করতে শুরু করলো। তিথি আবার বলল, সেদিন সবাই মায়ের পুজোর গান গাইলেও অন্তরা কিন্তু গিয়েছিল তার মনের গান। সজলের মনে পড়ল অন্তরার গাওয়া সেই আমার বন্ধু চিকন কালিয়া গানখানা, যে গানের প্রতিটা লাইনে ছিল মেয়েটার মনের একটা অনুভূতি উজাড় করে জানান দেওয়ার সুস্পষ্ট ইঙ্গিত। সজল সেদিন না বুঝতে পারলেও আজ ভালো করে বুঝতে পারছে। তিথি সজলের দিকে তাকিয়ে বলল, আমি সেদিন নিশ্চিত হয়ে গেছিলাম মেয়েটা একেবারে শেষ হয়ে গেছে, নিজের অজান্তেই এক নিষিদ্ধ পুরুষের মায়ায় নিজেকে আটকে ফেলেছে বিশ্রীভাবে। অবশ্য আমি ভীষণ খুশিই হয়েছিলাম, চেয়েছিলাম আমার সর্বহারা ভাইয়ের জীবনে এমন একজন নারী আসুক যার এক আকাশ সমান ভালোবাসায় আমার ভাইয়ের শূন্য জীবন পরিপূর্ণ হয়ে উঠবে। কিন্তু তোদের দুজনের এক হওয়ার তেমন কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছিলাম না। তুই তো তখন ভবঘুরে জীবনযাপন করছিস, তোর সামনে কিছু বলা আর দেওয়ালে মাথা ঠোকা সমান কথা। তোর মনে আছে আমি কলকাতায় যাওয়ার আগে তোকে ছোট্ট একটা ইঙ্গিত দিয়ে গেছিলাম, কিন্তু তুই না বুঝে হেসেই উড়িয়ে দিলি। কিন্তু মেয়েটার কানে যাওয়ার আগেই ছোট্ট করে বলে গিয়েছিলাম যেন তার মনের মানুষটাকে সময় থাকতে কোনো একভাবে জানাই তার মনের কথা, না হলে যদি অন্য কারো হয়ে যায়। আমার কথা শুনে মেয়েটা মুখে কিছু না বললেও চোখ দুটো জলে ভিজে উঠেছিল তোকে হারাবার কথা ভেবে। ইস, ভাবতেই বুকের ভিতরটা কেমন কেমন যেন করছে। আমি নিশ্চিত ও হয়তো ওর মনের কথা তোকে জানিয়েছে, তাই না? সজল কি বলবে বুঝে উঠতে পারলো না। এদিকে তিথি তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। সজল উত্তর দিচ্ছে না দেখে তিথি নিশ্চিত হলো, বলল, তার মানে আমি ঠিকই বলছি, কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তোকে অন্তরার কথার মাঝে এই পায়েলটা এলো কিভাবে? সজল আর নিজেকে চেপে রাখতে পারলো না। আস্তে আস্তে ধীরে ধীরে কলেজের সেদিনের ঘটা সমস্ত ঘটনা সবিস্তারে জানালো তিথিকে। তিথি সজলের সেদিনের করা ব্যবহারের ভীষণ ভাবে রেগে গিয়ে বলে উঠল, ছি ছি ছি, তুই এভাবে কিভাবে বলতে পারলি মেয়েটাকে? কাউকে ভালোবাসা তো অপরাধ নয়, তোকে কাউকে ভালো নাই লাগতে পারে, তাই বলে তাকে এভাবে বলবি? ছি। আর ওই পায়েল মেয়েটা, আর এত বড় সাহস কি করে হয় কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোর? তুই ওই দিন কোনো কিছু বলিসনি? আসলে ওই দিন সবার সামনে পায়েলকে কিছু বললে ব্যাপারটা আরও বেশি ছড়াই যেত, মান সম্মান সব কিছু শেষ হয়ে যেত, তাই মেয়েটার সম্মানের বলি দিলি, তাই তো? এই কথা শোনার পর সজল চুপ করে রইল। আসলেই তো সে মেয়েটার সম্মানের বলি দিয়ে নিজেদের সম্মান বাঁচিয়েছে, যার কারণে মেয়েটাকে কলেজ ছেড়ে চলে যেতে হয়েছে। এই একটা অপরাধের গ্লানিতেই তো শেষ হয়ে যাচ্ছে ছেলেটা। তিথি উল্টো দেখে ঘুরে দাঁড়িয়ে বলে উঠল, আসলে তোর মতন ছেলেরা ভালো কিছু ডিজার্ভ করে না, তুই পৌশালী আর পায়েলের যোগ্য। বলে হাঁটা দিতে গেলি সজল খপ করে তিথির হাত ধরে বসলো। হাত টান পড়ায় তিথি দাঁড়িয়ে গেল। সজল কণ্ঠ খাদে নামিয়ে ভেঙে আসা গলায় বলে উঠল, সরি, আমি আসলেই বুঝতে পারিনি সেই দিন যে আমার কি হয়েছিল আমি নিজেও জানি না। তারপর রাগের মাথায় কি থেকে কি বলে ফেললাম। এর মধ্যে ঘটনাক্রমে পায়েলের আসা, ওর এ ধরনের আচরণ সব কিছু এত তো তাড়াতাড়ি হয়ে গেল। আমি আসলেই। তিথির বিচক্ষণ মস্তিষ্ক অনেক কিছুই ধরে ফেললো। সজলের মনে রাগিনায় অন্তরার প্রতি যে সুপ্ত অনুভূতি জমেছে তা আজ বিকেলের ঘটনাটাই সে ভালোই বুঝেছিল।
আর এই মুহূর্তে ক্ষণে ক্ষণে অপরাধ বোধের অনলে ঝলসে যাওয়া দেখে তার নিশ্চিন্ত হয়ে গেল। সরি কেন বলছিস? তোর তো সরি ফিল করার প্রয়োজন নেই। যে তোর জীবনে মূল্যহীন তাকে ভেবে এসব ইউজলেস সরি বলা ফালতু। আই উইশ মেয়েটা তোর মতো একজন নিকৃষ্ট মানুষের কথা ভুলে গিয়ে জীবনে এগিয়ে যাক। একজন এমন মানুষ ওর জীবনে আসুক যে ওর মনের অনুভূতির দাম দেবে, কথায় কথায় ওকে অপমান অপদস্থ করবে না, ওর ভালোবাসার যোগ্য হিসাবে নিজেকে প্রস্তুত করবে। কিন্তু আফসোস, তার জন্য ওর হৃদয়ে ভালোবাসার প্রথম ফুলটা ফুটেছিল, সে নিজের হাতেই সেটা ছিঁড়ে নষ্ট করে ফেললো। বলে তিথি আর দাঁড়ালো না, ব্যস্ত পায়ে হেঁটে বেরিয়ে গেল সেখান থেকে। কিন্তু সজল, সে ওখানে বুকে হাত চেপে ধপাস করে বসে পড়ল। হঠাৎ করে আবারও বুকের ব্যথাটা তীব্রভাবে বেড়ে গিয়ে ছড়িয়ে পড়ল সারাটা পাঁজরের কোনায় কোনায়। মনে হলো ওর বুকটা কেউ যেন নির্মম ভাবে কোপাচ্ছে, কোনো ধারালো ছুরি চালিয়ে। অন্তরা অন্য কারোর হবে, অন্য কেউ তার অনুভূতিতে গা ভাসাবে, অন্য কারোর ভালোবাসার রঙে নিজেকে রাঙাবে। এই কথাগুলো সজলের মস্তিষ্ক থেকে দেহের সর্বাঙ্গে ফোসকা ফেলে দিল যেন। অস্পষ্ট অন্ধকারে তিথি ছাদের দরজার আড়ালে দাঁড়িয়ে সবটুকু ভালো করে দেখে ঠোঁট টিপে খুব হাসলো। চুপচাপ নিঃশব্দ হাসি, মনে মনে বলে উঠল, প্রকৃত ভালোবাসার নির্মল আলোই তোকে স্বাগতম ভাই। এবার তোর ওই কালো অতীত থেকে শুধু বেরিয়ে আসার পালা।